প্রিয় দর্শক, নতুন বছর শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি রেজানুর রহমান ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠানটি শুরু করছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক অবজারভারের সম্পাদক, ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী। আসুন আমরা তার সাথে কথা বলি। কেমন আছেন? ভালো। শীতের সকাল, একটু পত্রপত্রিকা হেডলাইনগুলো একটু পড়ি, তারপর আমরা এ নিয়ে একটু আলোচনা করব। প্রথম আলোতে হেডলাইন হয়েছে, সরকারের লক্ষ্য দ্রুত টিকা আনা। এক ভাইরাসে 1 বছর 18 লাখ মৃত্যু, উৎসব ছাড়াই হাতে বই। সমকাল হেডলাইন করেছে, নতুন হাওয়ায় রাজনীতি, আওয়ামী লীগের মূল লক্ষ্য অনুপ্রবেশ মুক্ত দল, বিএনপির চ্যালেঞ্জ দলীয় বিরোধ নিষ্পত্তি। জনকণ্ঠ হেডলাইন করেছে, রমজানে জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে আগাম প্রস্তুতি, স্বস্তি থাকবে নিত্যপণ্যে। মেট্রো রেলের 5 ট্রেনের চলতি মাসেই আসছে। মানবজমিন হেডলাইন করেছে, অক্সফোর্ডের টিকায় ভারতের বিশেষজ্ঞ প্যানেলের সায়, উন্মাতাল ডিস্কো। ইত্তেফাক হেডলাইন করেছে, নতুন বই হাতে উৎফুল্ল শিশুরা, গণতান্ত্রিক বিশ্বে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব হুমকিতে। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে, নতুন বছরে বড় চ্যালেঞ্জ। দেশ রূপান্তরে হেডলাইন হয়েছে, সারা দেশে বই বিতরণ শুরু, বাংলাদেশের ভাবনা যুক্তরাজ্যের জিএসপি। আমাদের সময় হেডলাইন করেছে, প্রথমেই ফাইজারকে বেছে নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভোরের কাগজে হেডলাইন হয়েছে, সরকারের 5 অগ্রাধিকার, ভিন্ন রকম বই উৎসব। ইনকলাবে হেডলাইন হয়েছে, হাতে হাতে নতুন বই, খুদে শিক্ষার্থীদের হাতে। স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ, নতুন দিনে খুদে শিক্ষার্থীরা, যায় দিন হেডলাইন করেছে। কালের কণ্ঠ হেডলাইন করেছে, এখন হাতের কাছেই টিকা, বই বিতরণ শুরু, 10 মাস পর মুখর স্কুল প্রাঙ্গণ। আপনাকে আমরা যদি স্কুলের কথা দিয়ে শুরু করতে চাই অনুষ্ঠানটি, তাহলে একটি আনন্দমুখর পরিবেশের কথা আমাদের বলতে হবে। তার আগে আমরা একটু করোনা নিয়ে কথা বলি। বিভিন্ন পত্রিকার করোনা নিয়ে একটু আপডেট আছে, যেটা হলো যে কালের কণ্ঠে হেডলাইন হয়েছে, এখন হাতের কাছেই টিকা। প্রথম আলোতে হেডলাইন করেছে, সরকারের লক্ষ্য দ্রুত টিকা আনা। ফাইজার অনুমোদন পেয়েছে, আমরা উদ্যোগী হচ্ছি। কালের কণ্ঠ যদি ছোট্ট করে একটু শোনাই, জরুরি বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়াই আমদানি, বিশেষ নির্দেশনা প্রধানমন্ত্রীর। ভারতের সায় পেল কোভিশিল্ড, যা অন্যের চুক্তি হয়েছে। রবিবার পাঠানো হচ্ছে 50 লাখ ডোজের প্রথম চালানের টিকা। 2-1 দিনের মধ্যেই হয়তো আমরা কোনো কিছু সংবাদ পাবো। ভ্যাকসিন নিয়ে, বিশেষ করে করোনার যে সংকট বা করোনার যে আমাদের বৈশ্বিক যে আমাদের শঙ্কা ছিল, সকল দেশগুলোই কিন্তু প্রতিযোগিতা দিয়েছে তাদের সায়েন্টিস্টরা এই ভ্যাকসিন আবিষ্কারের জন্য। সর্বশেষ ভ্যাকসিনের আবিষ্কার কিছু কিছু জায়গায় হচ্ছে, কিছু কিছু জায়গায় টেস্ট হচ্ছে, এবং যেটা আমরা দেখলাম যে ফাইজারের সেটিকে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এবং ইতিমধ্যে টিকা দেওয়া কিন্তু শুরু হয়েছে, এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা তারা কিন্তু টিকা নিয়েছেন। সাধারণ যারা নাগরিক তারাও টিকা নিয়েছেন। আমাদের এখানে প্রথম থেকেই টিকা যেন প্রথম দিকেই যেন আমরা পেতে পারি, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু সকল উদ্যোগ নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, এবং টিকা আমদানির ব্যাপারেও কিন্তু টাকা ছাড় দিয়ে রাখা হয়েছে। আমরা চাইব যে এই টিকা যেন সকলের জন্যই যেন হয়, যেমন সকল স্বাস্থ্য সেবা যেমন সকলের জন্য, ঠিক তেমনিভাবে এই ভ্যাকসিনটাও যেন সকলে, ধনী গরিব, সকল বয়সের, সকল ধর্ম, সকল বর্ণের এবং সকল বয়সের তারা যেন এই টিকাটি পায়। কারণ জীবনে বেঁচে থাকার জন্য তো সবারই অধিকার আছে। তাই সরকারের দিক থেকে উদ্যোগ থাকবে যে টিকাটি যেন সবার জন্য রাখা যায়। এখানে আমি বলতে চাই যে বিভিন্ন বড় বড় যে হাসপাতালগুলো আছে এবং কর্পোরেট হাউসগুলো আছে, তাদেরও উচিত হবে এগিয়ে আসা,
এবং এই টিকাটি যেন সারা দেশে, শুধু ঢাকা শহর হলে হবে না বা গুরুত্বপূর্ণ শহরগুলোতেই হবে, সারা দেশে যেন, গ্রামেও যেন এই টিকাটি পৌঁছে যেতে পারে, সেটি ব্যবস্থা করতে হবে। এটি স্বাস্থ্য মন্ত্রণালয় করবে, এটি সরকারের বিভিন্ন যে প্রশাসনিক যে স্তরগুলো আছে সে স্তরগুলোতে তা নিতে হবে। তবে একটি কথা, যে বিশেষ করে সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী, তিনি কিন্তু প্রথম দিন থেকেই দ্বিতীয় যে ঢেউ আমাদের করোনার, সেই সম্পর্কে সতর্ক করে দিয়েছেন এবং যার ফলে বেশ কিছু স্বাস্থ্যবিধি মানানোর জন্যে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাতে আরও এটি হয়তো সংক্রামিত হওয়ার সম্ভাবনা ছিল, সেটি হয়তো কিছুটা হলো প্রশমিত হচ্ছে। আমরা চাই যে ভ্যাকসিন আসুক, সবাই পাবে, তবে সর্বশেষ কথা হলো যে আল্লাহর দয়া ছাড়া তো কোনো কিছু এই করোনার থেকে মুক্ত থাকার কোনো সুযোগ নেই। তাই দোয়াও করতে হবে আল্লাহর কাছে, যেন আল্লাহ যেন আমাদেরকে এই করোনার থেকে যেন মুক্ত করেন, বিশ্ববাসীকে মুক্ত করেন এবং আমাদের বাংলাদেশকেও যেন মুক্ত করেন। আমাদের গতকালের চিত্র, বিশেষ করে 1 তারিখে প্রত্যেকটা বছরেই আমাদের ছোট ছোট বাচ্চাদের হাসি ভরা মুখ আমরা দেখতে পাই এবং এটার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাতে হয়। এই করোনাকালীন দুঃসময়েও কিন্তু 1 তারিখে এই বইটা বাচ্চাদের হাতেই তুলে গেল এবং আজকের পত্রপত্রিকা জুড়ে ছোট ছোট বাচ্চাদের যে ছবিগুলো ছাপা হয়েছে অসম্ভব সুন্দর। আপনার কাছে শুনতে চাই, এই বাচ্চাদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়ার এই যে একটা মানে বিরাট একটি কর্মকাণ্ড, এটি শুধুমাত্র আমাদের দেশেই এটি আছে। আমরা অর্থনৈতিকভাবে অত মানে সচল নই, কিন্তু বাচ্চাদের হাতে বই তুলে দেওয়ার এই যে একটা বিরাট স্বপ্ন বা বিরাট পরিকল্পনা, এটি আমাদের শিক্ষা মন্ত্রণালয় নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং এটি কিন্তু একই দিনে সারা দেশে একই সময় সকল স্কুলে এই বাচ্চাদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া, এটা একটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ। এবারে করোনার সংকটের সময় কিন্তু এই চ্যালেঞ্জটি তারা নিয়েছেন। আমাদের মনে আছে 13, 14 এবং 15 সালে যখন রাজনৈতিক সন্ত্রাস এবং সহিংসতা চলছিল, অগ্নিসংযোগ চলছিল, হরতাল চলছিল, তখনও কিন্তু 1 জানুয়ারি বই বিতরণ হয়েছে এবং এই বই বিতরণের একটা কর্মকাণ্ড কিন্তু একটা দীর্ঘমেয়াদী। আপনার প্রথম দিক থেকে বছরের শেষের দিক থেকে শুরু হয় বই ছাপা এবং বই ছাপা হওয়ার পরে সেগুলো বাধাই থেকে যাবে, সমস্ত স্তরে চলে যাবে, একেবারে উপজেলা লেভেল পর্যন্ত চলে যাবে, ইউনিয়ন লেভেলে চলে যাবে, স্কুলগুলোতে চলে যাবে এবং এই বই বিতরণের জন্য সকল যে কর্মসূচি সেটি গ্রহণ করা, এটি কিন্তু একটা বিরাট একটা সমন্বিত একটা সমন্বিত একটা পরিকল্পনার বিষয়। সেই কাজটি আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের অন্যান্য প্রশাসনিক যে প্রতিষ্ঠানগুলো আছে তারা নিচ্ছেন, সেই জন্য তাদেরকে ধন্যবাদ। এবং এই করোনা কালেও আপনি যেটা বলেছেন, আমরা ছবিগুলো দেখেছি, বাচ্চারা যখন তাদের হাতে একটা নতুন বই পায়, সেই নতুন বইয়ের যে গন্ধটা তারা পাচ্ছে, এটার জন্য অপেক্ষা করে কিন্তু আসলে এই যে নতুন বইয়ের প্রচ্ছদ, নতুন বইয়ের গন্ধ একটা বুকের মধ্যে নেওয়া এবং তারা এটা একটা প্রথম বছরে এটা তাদের জন্য একটা সত্যিকারের শুভ নববর্ষ তাদের জন্য। এবং আরেকটা ব্যাপার বোধ করি হয় যে এই বইটার সাথে পাওয়ার সাথে সাথে কিন্তু বইটা মলাট করার ব্যাপারে আরো আন্তরিক থাকে, যাতে প্রচ্ছদটা বা কাভারটা যেন নষ্ট না হয়। এবং দেখুন, এইবারে এই সংকটে, কোভিড সংকটে আমাদের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা কার্যক্রম কিন্তু যথেষ্ট ব্যাহত হয়েছে, কিন্তু তারপরেও এই প্রথম দিনে এই বই পাওয়ার পরে বাচ্চারা, আমাদের শিক্ষার্থীরা, আমাদের সন্তানরা, তারা কিন্তু খুব উৎসাহিত হয়ে উঠেছে। এবং যদি আগামী কিছুদিন আমাদের এই কোভিড সংকট যদি
উত্তরণ করতে পারি। প্রধানমন্ত্রী তো বলেছেনই যে 15 তারিখ পর্যন্ত আমরা দেখব। হ্যাঁ, তারপরে যদি মানে সংকটটি যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলে আবার নতুন করে স্কুল কলেজগুলো, বিশ্ববিদ্যালয়গুলো খুলবে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার মুখর হবে আমাদের শিক্ষার্থীদের, আমাদের সন্তানদের কলকাকলিতে। এই ক্ষেত্রে কি একটু বোধ করি এই স্কুলের শিক্ষক যারা আছেন এবং অভিভাবকদের বোধ করি একটু দায়িত্ব আছে যে বাচ্চাদের নার্সিংটা করা, যদি স্কুলে না আসে তারপরে তাদের বোধ করি একটু পঠন পাঠনের জায়গায়, যদি আমরা অনলাইনের উপরে অনেক ভরসা করছি, কিন্তু গ্রামে তো প্রত্যন্ত অঞ্চলে অনলাইনের ভরসা করা যাচ্ছে। তবে একটি নতুন অভিজ্ঞতা কিন্তু আমাদের হয়েছে এই কোভিডের কারণের জন্য। শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন, কয়েক মাস, প্রায় একটা বছর, 10 মাস বন্ধ ছিল, কিন্তু এই প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে অনলাইন প্রযুক্তি, অনলাইন শিক্ষা কার্যক্রম। এটি আমি মনে করি যে কোভিড যদি আমরা উত্তরণও ঘটাতে পারি, তারপরেও কিন্তু এটা কন্টিনিউ করা উচিত। কারণ এর মাধ্যমে যেটা হবে, পাশাপাশি স্কুলের ফিজিক্যাল প্রেজেন্স এবং পাশাপাশি অনলাইন, এই দুটো যদি আমরা মানে কন্টিনিউ করতে পারি, তাহলে কিন্তু আমাদের শিক্ষা পাঠ দানে একটা নতুন বৈপ্লবিক দেখা দেবে। কারণ প্রযুক্তি ব্যবহার কিন্তু আমাদেরকে করতে হবে, কারণ নতুন নতুন সংকট কিন্তু নতুন নতুন সম্ভাবনা বা নতুন জায়গা তৈরি করে। এটিও কিন্তু একটা নতুন সম্ভাবনার দিক হয়েছে। বিশেষ করে উচ্চশিক্ষা সেখানে কিন্তু এই অনলাইনটি অনেক সহযোগিতা করবে আমাদের, বিশেষ করে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিগুলোতে যে আপনার শিক্ষা দেওয়ার জন্য যে স্পেস, মানে স্কুল রুম বলেন, কলেজ রুম বলুন বা বিশ্ববিদ্যালয়ের যে ক্লাসরুম বলুন, সেখানে অনেক সময় কিন্তু খুব সংকট হয়, স্থান সংকট হয়। সেটি কিন্তু এই অনলাইনের কারণের জন্য কিন্তু অনেক বন্ধ হবে। পাশাপাশি আমাদের স্কুল কলেজগুলোতে যে অনেক দিনের ছুটি থাকে, সেই সময় কিন্তু এই অনলাইন কার্যক্রম কাজে লাগাতে পারি, তাতে কিন্তু সারা বছর ধরে কিন্তু এই শিক্ষা কার্যক্রম কিন্তু কন্টিনিউ করবে, পঠন পাঠনটাও এগিয়ে যেতে পারে। আমরা একটু রাজনীতি, একটি পত্রিকা বাংলাদেশ প্রতিদিন নতুন বছরের চ্যালেঞ্জের কথা বলেছে, যেটা হলো যে এখানে অনেক মানুষের ছবি ছাপা হয়েছে এবং ইন্টারভিউ ছাপা হয়েছে। বদরুদ্দোজা চৌধুরী বলেছেন সবার জন্য করোনার টিকার ব্যবস্থা করা জরুরি। আমির হোসেন আমি বলেছেন প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় আরও এগিয়ে যাবে বাংলাদেশ। তোফায়েল আহমেদ বলেছেন 2024 সালে উন্নয়নশীল দেশে পরিণত হবে বাংলাদেশ। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন জনগণকে মালিকানা ফিরিয়ে দেওয়াই হোক শপথ। ববিতা অভিনেত্রী, উনি বলেছেন টিকে থাকাটাই চ্যালেঞ্জ। ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন রাজনৈতিক সংকট বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। সবকিছু মিলে আপনার বিশ্লেষণটা কি? যে কোনো নতুন বছর একটা জাতির জন্য বা রাষ্ট্রের জন্য একটা শুভ সূচনা সৃষ্টি করে। সবাই কিন্তু নতুন বছরে ভালো কিছু প্রত্যাশা করে এবং যেই কারণের জন্য প্রথম দিনটি সেভাবেই কিন্তু উদযাপিত হয়, একে অন্যকে ভালো থাকতে পারে শুভকামনা করে। এবং যারা সরকারে থাকেন, রাজনৈতিক দলে থাকেন, তারাও কিন্তু তাদের নেতা কর্মী জনগণের সাথে এই শুভকামনাটাই কিন্তু তারা শেয়ার করেন। আমাদের বাংলাদেশের জন্য শুধু নয়, সারা বিশ্বের জন্য, বিশেষ করে এই করোনার কারণের জন্য যে অর্থনীতি বিপর্যস্ত হয়েছে, জনজীবন বিপর্যস্ত হয়েছে, তারপরে এই নতুন বছরটি স্বাভাবিকভাবে সকলে চিন্তা করছে যে এই নতুন বছরটি আমাদের পিছনের যে করোনার যে সংকটে যে আমাদের সমস্যা হয়েছে সেটি উত্তরণ ঘটবে, আমাদের অর্থনীতির চাকা আবার নতুন করে ঘুরবে, আমাদের শিক্ষা জীবন, আমাদের শিক্ষার্থীদের যে শিক্ষা খাত সেটিও আবার নতুন করে চালু হবে এবং মানুষের যে ভয় ভীতি এই সংকটের কারণের জন্য সেটা থেকে কাটিয়ে উঠবেন এবং যে ক্ষয়ক্ষতিটি হয়েছে সেটি কাটিয়ে ওঠার জন্য আবার নতুন কর্ম উদ্দীপনা শুরু হবে। আমরা জানি যে যখন ঝড় হয়, যখন কোথাও যদি আগুনে ঘর পুড়ে যায়, তখন কিন্তু বা বন্যা হয়, তখন কিন্তু নতুন উদ্যমে আবার এই ক্ষতি পুষিয়ে আবার
এগিয়ে যাওয়ার একটা বাসনা সবার মাঝে কাজ করে। আমাদের নতুন বছরও সেটি হবে। রাজনীতিতেও আমি মনে করি যে শুভ উদ্যোগ হবে, রাজনীতিতে ভিন্ন মত থাকবে, কিন্তু প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু যেন বৈরিতা না হয়। এবং রাজনীতি উত্তপ্ত হবে, কিন্তু সেখানে বুদ্ধিদীপ্ত যুক্তি নির্ভর রাজনীতি হবে, এবং সেখানে কিন্তু সহিংসতা থাকবে না, সন্ত্রাস থাকবে না। আবার আমাদের অর্থনীতিতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি যেন আবার নতুন করে সেখানে সরকারের যেমনিভাবে প্রণোদনা দিতে হবে, তেমনিভাবে ব্যবসায়ী যারা আছেন তাদেরকেও কিন্তু নতুন উদ্যোগ নিতে হবে। সবচাইতে বড় যেটি, সেটি হলো কলকারখানায় যারা শ্রমিক আছেন তাদের স্বার্থটি কিন্তু দেখতে হবে, শুধু মুনাফার দিকে দেখলে হবে না। আমাদের বাজারে যে ভোক্তা আছে, যারা ব্যবসায়ী আছেন, তারা যেমনিভাবে মুনাফা করবেন, কিন্তু ভোক্তার স্বার্থটাও কিন্তু দেখতে হবে। আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন সুযোগ নিয়ে, যেমন আলু একটা সংকট করা হয়, পেঁয়াজের সংকট করা হয়, চালের দাম বাড়িয়ে দেওয়া হয় হঠাৎ করে, তারপরে আমাদের ভোজ্য তেলের দাম হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হয়। এই যে কিছু কিছু সিন্ডিকেট কাজ করছে, আমি মনে করি সেইগুলিতে ভোক্তারা যেমনিভাবে একটা প্রতিবাদ মুখর হওয়া উচিত, আবার পাশাপাশি সরকারকে কিন্তু কঠিন হস্তে এদেরকে নিয়ন্ত্রণ করা উচিত। কারণ মুনাফা করা ঠিক আছে, কিন্তু অধিক মুনাফা সেটি কিন্তু একটা অপরাধ, এবং ধর্মেও কিন্তু সেটি নিষেধ আছে আমাদের। তাই আমাদের আইনেও নিষেধ আছে, মজুদদার হবে না, কালোবাজারি হবে না, দাম বৃদ্ধি করা যাবে না ইত্যাদি কিন্তু আইনে আছে। তাই আমি মনে করি সেগুলো দেখা দরকার। আর সবচেয়ে বড় জিনিস যেটা হলো যে আমাদের উন্নয়ন যেমনিভাবে হচ্ছে, বর্তমান সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়নটি যেটা হচ্ছে, সেই উন্নয়নের সুফলটি যেন সকল জনগোষ্ঠী, সকল মানুষ যেন পেতে পারে। আমাদের এই বছরটি আমরা পালন করতে যাচ্ছি আমাদের স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী। এই সুবর্ণ জয়ন্তীটি যেন এমন হয় যে এদেশের সকল মানুষের স্বপ্ন পূরণের একটা যেন হয়। আপনি স্বপ্ন পূরণের কথা বললেন, আমি একটু একটা হেডলাইন পড়ে শোনাই, যাতে স্বপ্ন পূরণের কথাগুলোই আছে। এবং ভাবতে খুব ভালো লাগছে যে মেট্রো রেলের 5 ট্রেন চলতি মাসে আসছে কিন্তু ঢাকায়। এবং আমরা যদি পদ্মা সেতুর রাস্তাটা দেখি, তারপর ঢাকা থেকে জয়দেবপুরের যে কাজকর্ম হচ্ছে, রাস্তাঘাট, সবকিছু মিলিয়ে সামনের বাংলাদেশ কিন্তু একটা উদ্ভাসিত বাংলাদেশ। এই স্বপ্নটা আপনার কাছে কিরকম মনে হয়? স্বাভাবিকভাবে আমরা দেখছি দৃশ্যমান উন্নয়ন, বিশেষ করে অবকাঠামো বিনির্মাণে, পদ্মা সেতু বলুন, মেট্রো রেল বলুন, আমাদের হাইওয়ে বলুন, সব কিছুই। তো সব উন্নয়নের পাশাপাশি কিন্তু একটি লক্ষ্য, সেটি হলো জনগণের কল্যাণ। জনগণ যারা এটা ব্যবহার করবেন তাদের স্বার্থ বা তাদের কল্যাণ, সেটি যেন মুখ্য থাকে। হাইওয়ে হচ্ছে, মেট্রো রেল হবে, সেটা যেমনিভাবে জনগণের জন্য সুযোগ সৃষ্টি করবে, তেমনিভাবে জনগণ বিশেষ করে যেন এই হাইওয়ে যেন নিরাপদ হয়, মেট্রো রেল যেন সাশ্রয়ী হয়, এবং পদ্মা সেতু ব্যবহারের মধ্য দিয়ে আমাদের অর্থনীতি প্রবৃদ্ধি যেন বৃদ্ধি পায়, এবং ওই এলাকার মানুষ যেন উপকৃত হয়। এই কাজগুলো কিন্তু দেখতে হবে, কারণ রাষ্ট্রের কোষাগার থেকে যে টাকাটি খরচ করা হচ্ছে, সেখানে কিন্তু প্রত্যেকের কিন্তু কিছু না কিছু সেখানে অংশগ্রহণ আছে, অবদান আছে। তাই এই অবদানের বিনিময়ে যে উন্নয়নগুলো হচ্ছে, সেই উন্নয়নের সুফল বা সুযোগ সমানভাবে যেন সবাই ভোগ করতে পারেন, সেটি হবে উন্নয়নের সবচেয়ে বড় সাকসেস। রাস্তা হলো, সে রাস্তা দিয়ে যদি নিরাপদে মানুষ না যেতে পারে, সেই রাস্তায় যদি সকল মানুষ যদি একইভাবে সেটি ব্যবহার না করতে পারে, পুল হলো বা ট্রেন হলো, অবকাঠামো হলো, উন্নয়ন হলো, সেটি যদি সকল মানুষ ব্যবহার না করতে পারে বা তার সুযোগটা যেন সমানভাবে ব্যবহার না করতে পারে, তাহলে কিন্তু একটা বৈষম্য থেকে যাবে, একটা যাকে বলে একটা হতাশা থাকবে, এবং তার মধ্য থেকে কিন্তু ক্ষোভও সৃষ্টি হতে পারে। তাই সবার লক্ষ্য থাকতে হবে যে উন্নয়নের ধারা যেমনিভাবে অব্যাহত রাখতে হবে,
এবং এই উন্নয়নের ধারা যদি কেউ ব্যাহত করতে চায়, বাধাগ্রস্ত করতে চায়, তাকে মোকাবেলা করতে হবে। আর উন্নয়নটাই যেন সকলের জন্য উন্মুক্ত হয় এবং সকলে যেন এটি ব্যবহার করতে পারে, সুফল পায়, সেটি দেখতে হবে। কারণ আমাদের ৩০ লক্ষ শহীদ বুকে রক্ত দিয়েছে, আমাদের জাতির জনক এই দেশকে স্বাধীন করেছেন, কিন্তু ওই লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধের কিন্তু অন্যতম একটি লক্ষ্য ছিল একটি স্বাধীন দেশ সকল নাগরিকের জন্য হবে। তাই আজকে স্বাধীন আমরা আছি, আমাদের জাতির পিতা নেই, ৩০ লক্ষ শহীদ নেই, কিন্তু দেশ তো আমাদের আছে, নেতৃত্ব আছে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে সেই ৩০ লক্ষ শহীদের স্বপ্ন বাস্তবায়ন, জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন, সেটি তিনি করছেন। 2021 এবং 2041 তিনি দুটো রূপকল্প দিয়েছেন। এই রূপকল্প যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের স্বপ্ন পূরণেরও একটি বাস্তবতা আমরা সৃষ্টি করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শেষে 1 মিনিটের মধ্যে আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আমরা উন্নয়নের কথাগুলো বললাম, আমরা যদি পদ্মা সেতুর রাস্তাটা দিয়ে নির্বিঘ্নে আসার পরে যে ঢাকায় ঢোকার সময় যে প্রতিবন্ধকতা এখনো আমরা দেখছি, এই যে একসাথে অনেকগুলো গাড়ি, অনেকগুলো মানুষ ঢাকায় ঢুকবে, সেই তুলনায় ঢাকা কি তৈরি হচ্ছে? এটি হলো আরেকটি বড় চ্যালেঞ্জ। আমরা দেখলাম যে মাত্র গতকালই ঢাকার যে খালগুলো, সেগুলো সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছে। আমরা মনে করি যে এই খালগুলো যদি সংস্কার করা হয় এবং সেগুলো যদি আমাদের যাতায়াতের জন্য ব্যবহার করা হয়, তারপরে দেখছি আমরা ঢাকা শহরকে আধুনিক করার ব্যবস্থা হচ্ছে। আপনি যেটা বলছেন ঢাকাতে 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম, কিন্তু ঢাকাতে ঢুকতে লাগে 2.5 ঘন্টা, সেটা তো হলে চলবে না। একটা সমন্বিত উন্নয়ন পরিকল্পনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আমাদের অতিথি ইকবাল সোবহান চৌধুরী, আমাদের প্রিয় মানুষ, দৈনিক অবজারভারের সম্পাদক, তার কথা শুনছিলাম। স্বপ্নের কথাগুলো আমরা শুনলাম, আসলে স্বপ্ন বাস্তব, আমরা বাস্তব করে দেখাতে পেরেছি। এটা ঐক্যবদ্ধ প্রক্রিয়ায় সম্ভব হচ্ছে। আপনারা ভালো থাকবেন, করোনাকালীন এই দুঃসময়টা কাটুক, প্রিয় বাংলাদেশ অনেক অনেক ভালো থাকুক। অনেক শুভেচ্ছা। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।